ইপিজেডে ইউনিয়ন করার অধিকার পাচ্ছে শ্রমিকরা। শ্রম আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন, সীমাবদ্ধতা থাকলেও ইতিবাচক বলছে বিভিন্ন পক্ষ। শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার মন্তব্যের প্রতিবাদে রাজধানী জুড়ে ১৪ দলের মানববন্ধন। দেশ বিরোধী ষড়যন্ত্র করলে কেউ টিকবে না, হুঁশিয়ারি নেতাদের। আন্তঃব্যাংক এটিএম লেনদেন কিছুটা স্বাভাবিক হলেও নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন গ্রাহকেরা। তথ্য চুরির কথা স্বীকার করল বাংলাদেশ ব্যাংক। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ। মানসিকভাবে দুজনই বিপর্যস্ত, জানালেন চিকিৎসক। এবং দেশের বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুলেই শেখানো হয় না মাতৃভাষা বাংলা। নজরদারির অভাবকেই দুষছেন শিক্ষাবিদরা। নীতিমালা করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ইউনিয়ন বা শ্রমিক সংগঠন করার সুযোগ পাচ্ছেন ইপিজেডের কর্মরত শ্রমিকরা। এমন বিধান রেখে ইপিজেড শ্রমিক সংগঠন আইন 2016 এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী সংগঠনের নাম হবে শ্রমিক কল্যাণ সমিতি। এই সমিতির মাধ্যমে মালিক পক্ষের সঙ্গে যৌথ দর কষাকষির এবং ধর্মঘটের অধিকার পাবে শ্রমিকরা। দেশি বিদেশি মিলিয়ে 10টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড রয়েছে বাংলাদেশে, যেখানে কাজ করেন কয়েক লক্ষ শ্রমিক। বাংলাদেশের শ্রম আইনের পরিবর্তে ইপিজেডগুলো পরিচালিত হয়ে আসছে ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি এবং শিল্প সম্পর্ক আইন নামের দুটি পৃথক নির্দেশিকা অনুযায়ী। তবে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা জিএসপি ফিরে পেতে তাগিদ ছিল ইপিজেডগুলোর জন্য নতুন আইন প্রণয়নের, যেখানে থাকবে শ্রমিক অধিকার নিশ্চিত করার বিধান। আর এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ অনুমোদন দিল বাংলাদেশ ইপিজেড শ্রমিক আইন 2016-র খসড়া। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, শ্রম আইন 2006 বিবেচনায় নিয়ে এবং ইপিজেডের আলাদা বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে প্রণয়ন করা হয়েছে এই আইন। আইএলওর সাথে তো আমরা সিগনেটরি। আন্তর্জাতিকভাবে আমাদের দেশের শ্রমিকদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা, এটা আমাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে, আমাদের আইনেরও একটা বাধ্যবাধকতা আছে। এটা হয়তো আমরা দেরিতে করেছি, কিন্তু এটা শুধু যে দাতাদের চাহিদার প্রেক্ষিতে না, এটা আমাদের সিনসিয়ারিটিও আছে। নতুন আইনে সংগঠন এবং যৌথ দর কষাকষির অধিকার পাবেন শ্রমিকরা। এছাড়া শ্রমিকদের জন্য থাকবে 12 সদস্যের স্থায়ী মজুরি বোর্ড। সংগঠনের অধিকার আপনারা জানেন যে আগে ছিল না, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই অধিকারটা এখানে আইনে আনা হয়েছে। ইপিজেডের শ্রমিকদের সংগঠনের অধিকারকে শ্রমিক কল্যাণ সমিতি নামে অভিহিত করা হয়েছে। শিল্প বিরোধ উত্থাপন, নিষ্পত্তি এবং ধর্মঘটের অধিকার ইত্যাদি সংশ্লিষ্ট সকল বিষয় নিশ্চিতকরণ এবং সমিতির সদস্যদের অধিক চাকরি নিরাপত্তা প্রদান করে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2016-কে আরও সুসংগত করা হয়েছে। ইপিজেডের শ্রমিকরা অন্যান্য শ্রমিকদের চেয়ে বেশি আর্থিক সুবিধা পাবেন। আরও পাবেন অর্জিত ছুটি নগদায়ন সুবিধা, খাদ্য ভাতা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সীমাবদ্ধতা থাকলেও এই উদ্যোগকে ইতিবাচক বলছে বিভিন্ন পক্ষ। শ্রমিক নেতারা বলছেন এতে তাদের দর কষাকষির ক্ষমতা বাড়বে। তবে ট্রেড ইউনিয়নের অধিকার এখনই পুরোপুরি নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন তারা। এদিকে ইপিজেডগুলো আলাদা বিধি অনুযায়ী পরিচালিত হওয়ায় সামগ্রিকভাবে এটি খুব বেশি প্রভাব ফেলবে না বলে মনে করছেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি ক্রেতারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করার দাবি জানিয়ে আসছিল। তবে পৃথক বিধি দ্বারা পরিচালিত ইপিজেডগুলোতে এতদিন সিলেক্টেড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন থাকলেও ট্রেড ইউনিয়নের অধিকার ছিল না। এছাড়া নানা অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ ছিল। এ অবস্থায় ট্রেড ইউনিয়নের আদলে নির্বাচিত শ্রমিক কল্যাণ সমিতি গঠনের অধিকার, দর কষাকষির ক্ষমতা বাড়ালেও পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন নিশ্চিত হচ্ছে না বলে মত শ্রমিক সংগঠনের। পূর্ণাঙ্গ যদি ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিসটা থাকতো তাহলে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এবং শ্রমিকদের কোনো দাবি ছিল না। সামনের দিকে হয়তোবা আমরা এইটাকে পূর্ণাঙ্গভাবে ট্রেড ইউনিয়নে রূপান্তরিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, যাতে সাধারণ কারখানা যেভাবে ইউনিয়ন গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইপিজেডেও ট্রেড ইউনিয়নটা পূর্ণাঙ্গভাবে চালু হোক। এদিকে নতুন আইনকে স্বাগত জানিয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি জানান, এখন ইপিজেড ও বাইরের কারখানার মধ্যে বড় ধরনের পার্থক্য থাকবে না। ইপিজেডটা যে আইনে চলে
এবং যদি ট্রেড ইউনিয়ন করার অধিকারও সেখানে দেয়, তাহলে খুব একটা ব্যতিক্রম কোনো কিছু ঘটে যাবে বলে আমি মনে করি না। কারণ ইপিজেডে ওয়েলফেয়ার কমিটি, ইলেকটেড ওয়েলফেয়ার কমিটি অনেক আগের থেকেই আছে। বাংলাদেশে একটা শ্রম আইন আছে, বিধি দ্বারা পরিচালিত হয়, সেই আইন আমরা মেনে চলবো। সেটা ইপিজেডের ভিতরে হোক বাইরে হোক, সব জায়গায় মানা উচিত। অর্থনীতিবিদদের মতে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা না রাখলেও এই আইন যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। জিএসপিতে যেভাবে আলোকপাত করা আছে শর্তের মধ্যে, তার সাথে পূর্ণাঙ্গভাবে এটি কম্প্যাটেবল না হলেও এটিকে এক ধাপ অগ্রগতি হিসেবে অবশ্যই বিবেচনার সুযোগ রয়েছে। ইপিজেডে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে তাদের জীবনমান, অধিকার এবং কর্মপরিবেশের ক্ষেত্রে এই ধরনের ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং তাদের সেখানে সরাসরি ভয়েস রেজ করার যে সুযোগটা, এটা একটা ভূমিকা রাখবে বলে মনে হয়। ইপিজেড শ্রম আইনে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের 2 লাখ টাকা ও আহত শ্রমিকদের 2,25,000 টাকা ক্ষতিপূরণ ছাড়াও নারী শ্রমিকদের পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিধান রাখা হয়েছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারবে না। সোমবার বিকেলে রাজধানীতে আলাদা মানববন্ধন কর্মসূচিতে নেতারা একথা বলেন। আওয়ামী লীগ নেতারা আরও বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যারা বিতর্ক করে তারা রাষ্ট্রদ্রোহী। এদের রুখে দাঁড়াতে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নেত্রী বেগম জিয়ার কটূক্তির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে আওয়ামী লীগ সহ 14 দল। 1 ঘন্টা ধরে চলা এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অংশ নেন 14 দলের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। রাজধানীর রাসেল স্কয়ারে মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বেগম জিয়া পাকিস্তানের সাথে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। বাংলাদেশ যখন সকল দিক দিয়ে উন্নয়নের একটা রোড বল হিসাবে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশকে আজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করার জন্য আজকে এই বেগম খালেদা জিয়া সহ এই অপশক্তি আজকে তৎপর। তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায় না, 71-এর সত্যিকার ঘটনাগুলোকে তারা স্বীকার করতে চায় না। কূটনীতির হিসেব নিকেশ আলাদা, এখন সম্পর্ক চিহ্ন করা এটা পর্যায়ে এখনো আসেনি। পর্যায়ে যখন আসবে তখন সবাই জানতে পারবে। আমার মনে হয় সে পর্যায়টা এখনো আসে। যারা যুদ্ধ অপরাধীকে বাঁচাতে চায়, যারা 30 লক্ষ শহীদকে নিয়ে বিতর্ক করতে চায়, তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেই কারণেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। বাংলার মানুষ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। পাকিস্তান আজকে অকার্যকর রাষ্ট্র। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মানববন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে পাকিস্তানকে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হলো, যাতে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। বেগম খালেদা জিয়ার যে পাক সখা, এই পাক সখার সেই বন্ধুত্বর দাবি বেগম খালেদা জিয়া ছাড়তে পারেন না। পাকিস্তান আজকে তারা রেস্কিউ করতে আসছে। পাকিস্তানিরা এই সমস্ত অস্ত্র বন্ধ করো, হাত গুটিয়ে নাও। খালেদা জিয়া পাকিস্তানি প্রেম বন্ধ করো। বাংলার জনগণের কাছে তোমার জবাবদিহি করতে হবে এই সমস্ত কথার জন্য। মানববন্ধন শেষে আগামী 24শে ফেব্রুয়ারি রাজধানীর বাইরে সকল জেলায় উপজেলায় একই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সারা বাংলাদেশ সমস্ত জেলা শহরে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকারের দমন পীড়নের কারণে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষ শ্বাসরুদ্ধকর এক নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা রাস্তায় বেরোলেই, আপনাদের আদালতে আসলে, বিশ্ববিদ্যালয়ে গেলে, কোনো মেলার মধ্যে গেলেই আমরা দেখতে পাই যে প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিটি মানুষেরই মনে হয় যে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। অবিলম্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে একটি ক্ষমতা হস্তান্তর জন্য একটা পদ্ধতি আমরা বের করতে পারবো। সেটাই হবে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য একমাত্র পথ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেলে বিচারপতিদের সই শেষে এই রায় প্রকাশ করা হয়। হাইকোর্টের আদেশ অনুযায়ী এখন রায়ের কপি হাতে পাওয়ার 2 মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে খালেদা জিয়াকে। গত 5ই আগস্ট মামলা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়া আলাদা দুটি রিট খারিজ করে এই আদেশ দেন হাইকোর্ট। একই তারিখে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত। চট্টগ্রাম বন্দর এবং কমলাপুর কন্টেইনার টার্মিনালে হ্যান্ডলিংয়ের কাজ ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে দিয়ে রাষ্ট্রের কমপক্ষে 1000 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালের 2 সেপ্টেম্বর বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। প্রবাসের সময় আরও থাকছে। বিতর্কের মুখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের পক্ষে মামলা না চালানোর ঘোষণা অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলামের। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দু একটি ব্যাংক ছাড়া বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকেই আন্তঃব্যাংকিং এটিএম সেবা চালু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে টাকা তুলতে গিয়ে কিছুটা দুর্ভোগে পড়লেও নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন গ্রাহকরা। তাই এ ধরনের বিষয়ে গ্রাহকদের আগেই অবহিত করা উচিত বলে মত গ্রাহকদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গেল শুক্রবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর থেকে আন্তঃব্যাংক এটিএম ব্যাংকিং সেবা বন্ধ করে দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। এতে আর্থিক লেনদেন করতে গিয়ে ভোগান্তির শিকার হন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেননি অনেকেই। সিকিউর করা উচিত, কারণ যদি চালুও করে তারপর যদি আবার এরকম আরো ভোগান্তি মানুষজন হয় তখন তো আরো সমস্যা। যেহেতু বুথগুলো অ্যাভেলেবেল না, যার জন্য এটা ওপেন করে দেওয়াটাই বেটার। সমস্যাটা হচ্ছে এটা যেন না হয় ফিউচারে, এটার জন্য তাদের সিকিউরিটি ব্যবস্থা করাটা উচিত। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বুথগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা শেষ না করে এ সেবা চালু করা হবে না বলে জানিয়েছে ইস্টার্ন ব্যাংক। এদিকে বেশিরভাগ ব্যাংকই এটিএম সেবা চালু রয়েছে দাবি করে বাংলাদেশ ব্যাংক বলছে, যারা নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গ্রাহক লেনদেনের নিরাপত্তার স্বার্থে এটিএম বুথের সফটওয়্যার সিস্টেম নতুন করে খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। প্রত্যেকটা ব্যাংক যেন প্রতিদিনই তাদের প্রতিটা এটিএম ভিডিও ফুটেজ মনিটরিং করে, অ্যান্টি স্কিমিং মেশিন লাগায়, যাতে আর স্কিমিং মেশিন কেউ লাগাতে পারবে না। এই ব্যাপারগুলোতে যাতে সতর্ক থাকে, সবকিছু মিলিয়ে আমরা একটা পরিপত্র জারি করছি। এই কার্ড জালিয়াতির ঘটনায় বিদেশি নাগরিক জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক। স্ক্যামিং ডিভাইস বসিয়ে বিভিন্ন ব্যাংকের 200-রও বেশি গ্রাহকের তথ্য চুরি হয়ে থাকতে পারে বলেও ধারণা তাদের। এটিএম বুথের ফ্রন্ট ক্যামেরাটা বন্ধ করে দেয়, সেই কাজটাও করেছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি এবং তাতে মনে হয়েছে তিনি বিদেশে। 200 কার্ডের তথ্য চুরি যাওয়ার একটা আশঙ্কা ছিল। এদিকে কার্ড জালিয়াতির ঘটনার অভিযোগে গেল শুক্রবার রাজধানীর বনানী থানায় মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই মামলার তদন্তভার আজ সকালে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নতুনভাবে স্থাপিত এটিএম বুথে বাধ্যতামূলকভাবে এন্টি স্কিমিং এবং পিন শিল্ড ডিভাইস রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বিকেলে এটিএম বুথের নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর করণীয় বিষয়ে এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে পুরনো বুথগুলোতে ও আগামী 1 মাসের মধ্যে একই যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন এটিএম বুথে আর্থিক লেনদেনের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ এবং কোনো সন্দেহজনক বিষয় থাকলে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতেও বলা হয়। এছাড়াও জালিয়াতি প্রতিরোধে বুথের নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ এবং সতর্কতা বাড়াতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। দেশের বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুলে মাতৃভাষা বাংলায় পড়ানো হয় না। শেখানো হয় না ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ সহ দেশের ইতিহাস এবং ঐতিহ্য। আর এসবের জন্য সরকারি নজরদারির অভাবকেই দুষলেন শিক্ষাবিদরা। তবে সরকার বলছে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট নীতিমালা করার চেষ্টা চলছে। মাহমুদ রাকিবের রিপোর্ট।
আধুনিক প্রযুক্তি আর ডিজিটাল ক্লাসরুমে শিক্ষা গ্রহণে মনোযোগী উচ্চবিত্তদের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। এসব স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি জানছে নানা দেশের সংস্কৃতি সম্পর্কেও। তবে প্রশ্ন হলো, এসব শিশু কিশোররা কতটুকু শিখছে নিজের ভাষা ও দেশের জন্মের ইতিহাস সম্পর্কে? We have approximately 9 subjects in which there are English language. বাংলার জন্য আমাদের হেরিটেজ সাহিত্য ওটা পড়ার জন্য বাংলা মিডিয়াম স্কুলসগুলো আছে। বাংলাই হচ্ছে ওরা জানে না, ইভেন বানানগুলো পারে না, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য সম্পর্কে ওরা কিছুই জানে না। ইংলিশ মিডিয়াম স্কুলে যে যার মতো অনুসরণ করছে এক এক দেশের সিলেবাস। কর্তৃপক্ষের দাবি শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে নয়, গ্লোবাল সিটিজেন তৈরি করাই মূল উদ্দেশ্য হয় বাংলাকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়। সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যদি একই কারিকুলামে চলতো তো সে ভালো হতো। বাচ্চাদের স্কুল সুইচিং এর ব্যাপারে খুব সমস্যা হয়। সুইচ করার যে ব্যাপারটি বলছেন এটি খুব কম। গ্লোবাল ভিলেজের কথা বলি, কাজে সেখানে টিকে থাকতে হলে বিশ্বমানের লেখাপড়া ছাড়া আমাদের আর কোনো ব্যাপার আছে বলে তো আমি মনে করি না। যারা এই সেঞ্চুরির চ্যালেঞ্জ মোকাবেলা করে সারা বিশ্বের তাল মিলিয়ে তারা কাজ করতে পারবে। আজকে শুধুমাত্র আমার বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাকে প্রাধান্য দিয়ে একটি কারিকুলাম তৈরির কথা বলা হলেও বিশেষজ্ঞদের মতে কেউ কোনো প্রতিবাদ না করায় এসব প্রতিষ্ঠানে অবহেলিতই থেকে যাচ্ছে মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি। ইংরেজি ভাষা শেখানোর চেয়ে বড় প্রবণতা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এগুলোকে ভুলতে বা বিচ্ছিন্ন করার একটা প্রবণতা। সরকার তো কোনো নিয়ন্ত্রণ নাই, সরকার বলতেও পারে না যে এই যে কতগুলো আমাদের ইংলিশ মাধ্যম স্কুল আছে। আমরা এটা নিয়ে তার সাথে বৈঠক করছি, যা ইচ্ছে তাই পড়াইতেও পারবেন না। ঠিক আছে, আপনার ওই কারিকুলাম আপনি পড়াবেন, আপনার পরীক্ষায় লাগুক আর না লাগুক বাংলা ভাষা পড়াতে হবেই। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সবসময় ইংরেজি ও আধুনিক শিক্ষার প্রাধান্য দেওয়া হয়েছে, যা দোষের কিছু নয়। কিন্তু সব স্কুলের শিক্ষার্থীরা যেভাবে মাতৃভাষা, দেশের ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাতে করে এরা ভবিষ্যতে দেশের কল্যাণে কোনো কাজে আসে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিতর্কের মুখে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলা থেকে সরে আসলেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সোমবার সকালে প্রধান বিচারপতির আদালতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পরে সাংবাদিকদের তিনি বলেন, বৈরী পরিবেশের কারণে তার এই সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সরকারি সুবিধা নিয়ে মীর কাশেম আলীর আইনজীবী হওয়া নৈতিকতা বিরোধী ছিল। এদিকে এ পর্যায়ে আইনজীবীর নিজেকে প্রত্যাহারে মামলায় নেতিবাচক প্রভাব পড়বে বলে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যুদ্ধাপরাধী মীর কাশেমের পরিবার। গত 9 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী মীর কাশেমের আইনজীবী হিসেবে আপিল শুনানিতে অংশ নেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি বিচারপতিদের নির্ধারিত বাড়ি, গাড়ি ও নিরাপত্তার সব ধরনের সুবিধা ভোগ করছেন। ওই দিনই প্রশ্ন ওঠে সরকারি সুবিধা বলবৎ থাকা অবস্থায় যুদ্ধাপরাধীর পক্ষে মামলা পরিচালনা নিয়ে। এমন বিতর্কের মুখে সোমবার প্রধান বিচারপতির আদালতে মীর কাশেম আলীর আপিল শুনানি শুরুর আগ মুহূর্তে এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার কথা আদালতকে জানান নজরুল ইসলাম চৌধুরী। আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বৈরী পরিবেশের কারণে তার এই সিদ্ধান্ত। আমি মীর কাশেম আলী সাহেবের আপিলে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৈরী পরিবেশ এর কারণে আমি এই মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি। হয়তো আলাপ আলোচনা করেছেন, তারপর সিদ্ধান্ত নিয়েছেন। যাক, এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। এটা অন্ততপক্ষে সরকারের তরফ থেকে কিছুই বলা হওয়ার প্রশ্নই আসে না। উনি কি সিদ্ধান্ত কেন নিয়েছেন সেটা ওনার ব্যাপার। সম্প্রতি সদ্য অবসরপ্রাপ্ত দুই বিচারপতির এমন ভূমিকার প্রেক্ষিতে বিচারকদের আচরণবিধি করার দাবি উঠলেও অ্যাটর্নি জেনারেল বলেন, আইন করে বিচারকদের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আইন করে সবসময় এই নৈতিকতার মান উন্নত করা যায় না। কোড অফ কন্ডাক্ট করা হবে কি না বা কি হবে না হবে এটা বিচার বিভাগের ব্যাপার, প্রধান বিচারপতির ব্যাপার, অন্যান্য বিচারপতিদের ব্যাপার। এদিকে আপিল শুনানির এ পর্যায়ে আইনজীবীর নিজেকে প্রত্যাহার এই মামলায় নেতিবাচক প্রভাব পড়বে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কাশেমের পরিবার। সোমবার প্রায় 2 ঘন্টা আপিল শুনানি শেষে মঙ্গলবার পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রায়ফাঁসের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী এবং ছেলেসহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 28 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারাত কাদের চৌধুরী এবং ছেলে হুম্মাম কাদের চৌধুরী সহ 6 জন আদালতে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার অন্য এক আসামি আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসান পলাতক রয়েছেন। 2013 সালের 1 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সেদিন সকালেই তার পরিবার রায় ফাঁসির অভিযোগ তোলেন। একই বছরের 4 অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন। 2015 সালের 28 অক্টোবর ডিবির পরিদর্শক মোহাম্মদ শাহজাহান এই মামলার অভিযোগ দাখিল করেন। এতে রাষ্ট্রপক্ষের 25 জনকে আসামি সাক্ষী করা হয়। প্রবাসের সময় আরও থাকছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি আইসিসির। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ বয়কট বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সভায় নিশ্চিত করেছেন রিচার্ডসন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগে 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে 2 কিশোরই মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সাইফুর রহমান রকির রিপোর্ট। বেলা 12টার দিকে পবা উপজেলার দুয়ারিমোড় এলাকায় কিশোর জাহিদ ও ইমনকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একটা মোবাইল ফোন তো কিনে দেওয়া যাবে, জীবনের থেকেও তো দাম কম। ওর যে ক্ষতি করেছে সেই ক্ষতি তো কিছুতেই পূরণ হবে না। আইনের লোক হয়ে একটা অন্যায় কাজ করেছে, তার জন্য তারা আমরা শাস্তি চাই। জড়িতদের শাস্তির দাবি জানান স্বজন রাও। ঘুমাতে পারছে না, ঘুমিয়ে আসছে না, খালি সবসময় বকাবকি করছে। আমরা শাস্তি চাই, কঠিন শাস্তি আমরা চাই। এদিকে নির্যাতনের শিকার 2 কিশোর ইমন ও জাহিদের শারীরিক অবস্থা সুস্থ হলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন চিকিৎসক। মারের যে ভয় একটা আছে না, সেই ভয়তে সে ভুগতেছে আর কি, আতঙ্কে ভুগতেছে। এছাড়া সে ফিজিক্যালি মানে যেটা ইনজুর্ড হয়েছিল সেটা ইমপ্রুভ করছে। আমরা সাইকোথেরাপি দেওয়ার চেষ্টা করছি, তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। র্যাব বাহিনী আছে, তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা কাগজপত্র পাঠাচ্ছি। আইনের লোক হলেও অপরাধী যায়, সে অপরাধী ছাড় নাই। গত শুক্রবার মোবাইল চুরির অভিযোগে টানা 8 ঘন্টা বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় কিশোর জাহিদ হাসান ও ইমনের উপর নির্যাতন চালানো হয়। এরপর নানা ভয়ভীতি দেখিয়ে জাহিদকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়, কিন্তু এরপর থেকে নিখোঁজ ছিল অপর কিশোর ইমন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাত 9:30টার দিকে উপজেলার সুন্দরপুর এলাকার নানিবাড়ি থেকে তাকে উদ্ধার করে। 2 কিশোরকে নির্যাতনের ঘটনার মামলা দায়েরের পর আজিজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জ্বালানি মন্ত্রণালয় অস্বীকার করলেও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালুর পর নৌযান চলাচল বাড়লে সুন্দরবনের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে এ প্রকল্প থেকে এখন আর ফিরে আসার সুযোগ নেই বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক একটি প্রতিনিধি দল। এ সময় মন্ত্রী তাদের জানান, সরকারের হাতে নেওয়া প্রতিটি প্রকল্পেই পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হলে পরিবেশের ওপর তার কিছু নেতিবাচক প্রভাব পড়বেই। রামপাল প্রকল্প থেকে আর ফিরে আসা সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও জানান, দেশের সমতল ভূমিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আর সুযোগ নেই। ভবিষ্যতে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাতেই কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। There will be some impact, obviously. এত নৌকা আসবে carrying so much of coal. এই নৌকা আসার ফলেই তো ফ্লোরা ফনা এগুলা very substantially affected হবে। কোল বেসড প্লান্ট ল্যান্ড বেসড বাংলাদেশে করার সুযোগ নেই। আমরা এই লেসনটা নিয়েছি, যে কারণে কোল বেসড প্লান্ট ইন ফিউচার উড বি ইন মহেশখালী, ইন পায়রা, in other coastal areas. এবার প্রবাসের খবর। সৌদি আরবের বঙ্গবন্ধু পরিষদের দাম্মাম প্রদেশ আল
খোবার এবং সুবেকা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দামবামে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক। আয়ুব আলীর সভাপতিত্বে ও শেখ ইকরাম আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আবু সাদাত সায়েম, মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে। জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন বাবলু এবং আনিসুল ইসলাম মাহমুদের সমালোচনা করে দলটির নেতা কাজী ফিরোজ রশিদ বলেছেন, তাদের কারণেই দলের দুরবস্থা চলছে। এছাড়া বাবলুর পরামর্শেই এরশাদ তাকে সংসদের উপনেতা করেননি বলেও অভিযোগ করেন ফিরোজ রশিদ। রোববার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা সভায় একথা বলেন তিনি। যতদিন বাবলুকে মহাসচিব করা হয়েছে তার পরদিন থেকেই আমাদের দল দুর্বল হতে হতে দল চলতে হলে শক্তিশালী ভূমিকা নিতে হবে এবং স্যারকে শক্তিশালী ভূমিকা নিতে হবে। উনি যেটা বলবেন সেখানে স্টিক থাকতে হবে। সভায় আমাদের যাইতেও লজ্জা লাগে, যাদের মেম্বার বানিয়েছে তারা প্রেসিডেন্ট সভা কেন কেন্দ্রীয় কমিটিতে হওয়া উপযুক্ত না। অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে ফ্রান্স তৃণমূল বিএনপি। রোববার সন্ধ্যায় প্যারিসের ক্যাথসিমার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকবাল হোসেন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফ্রান্স তৃণমূল বিএনপির সহসভাপতি সাইদুল ইসলাম, উপদেষ্টা মির্জান আলী, কবি আতিকুল ইসলাম, যুবদল সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রব রানা সহ দল ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশে অবৈধ ক্ষমতাসীনদের ভয়ঙ্কর প্রতিহিংসা এবং অপপ্রচারের শিকার বলে উল্লেখ করেন তারা। এছাড়া বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। সংসদ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে রেলমন্ত্রী মুজিবুল হককে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রেলমন্ত্রী। উত্তর দেবার এক পর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হয়। এ সময় সংসদের অন্য সদস্যরা তাকে ধরে সংসদের লবিতে নিয়ে বিশ্রামের ব্যবস্থা করেন। পরে সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালে দলের এবং তার পরিবারের অনেকেই তাকে ভিড় করেন দেখতে। প্রশ্নোত্তর পর্ব ছিল। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়ে, প্রশ্নের উত্তর দেওয়াকালীন সময়ে হঠাৎ করে ওনার নাক থেকে ব্লিডিং হয়। তারপরে আমরা ওনাকে তাৎক্ষণিকভাবে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি থেকে ডাক্তাররা চেক আপ করে ওনাকে বলেছেন উনি আশঙ্কামুক্ত এবং ওনাকে আজকে অবজারভেশনের জন্য ওনাকে স্কয়ারের সিসিইউতে রাখা হয়েছে। সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইসিসির সভাপতি জহির আব্বাস এবং প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ বয়কট করায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা আলোচনা হবে আইসিসির পরবর্তী সভায়, নিশ্চিত করেছেন রিচার্ডসন। নিরাপত্তা চ্যালেঞ্জে সফল হওয়ায় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘটন অঘটন আর জমজমাট লড়াই সবকিছুই ঘটেছে মাঠের ক্রিকেটে। তবে এবারের যুব বিশ্বকাপের খেলার মাঠে বা মাঠের বাইরের নিরাপত্তা ব্যবস্থা ছিল যে কোনো বারের চেয়ে সবচেয়ে কঠোর। আসরের শেষে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ উপলক্ষে বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আইসিসি। বাংলাদেশ যে কোনো মেগা ইভেন্ট আয়োজনের জন্য নিরাপদ এক দেশ, তারা সেটা আবারও একবার প্রমাণ করেছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল অসাধারণ। এটা অন্য সবার জন্যই একটা উদাহরণ হয়ে থাকবে। আসরের সফল আয়োজন আর সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের চ্যালেঞ্জে সফল হওয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান কৃতজ্ঞতা জানিয়েছেন আসরের সাথে সংশ্লিষ্ট সবাইকে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরুর আগে থেকেই সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা ছিল আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। সরকার আর দেশের নিরাপত্তা বাহিনীদের সহায়তায় সেই চ্যালেঞ্জকে সফল করা সম্ভব হয়েছে। নিরাপত্তার দোহাই দেখিয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দল বিশ্বকাপ বয়কট করলেও নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই আইসিসির। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা?
প্রধান নির্বাহী অবশ্য আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। এ নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না, তবে কোনো সদস্য যদি আইসিসির কোনো ইভেন্ট বয়কট করে সেজন্য কি ব্যবস্থা নেওয়া হবে তা পরবর্তী সভায় আলোচনা করা হবে। পুরো টুর্নামেন্টে নামিবিয়া, নেপালের মতো সহযোগী দেশও টেক্কা দিয়েছে বড় দলগুলোর সাথে। তাই আইসিসি কর্তাদের মন্তব্য, প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বয়সভিত্তিক ক্রিকেটে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইপিজেডে ইউনিয়ন করার অধিকার পাচ্ছেন শ্রমিকরা। শ্রম আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন, সীমাবদ্ধতা থাকলেও ইতিবাচক বলছে বিভিন্ন পক্ষ। শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার মন্তব্যের প্রতিবাদে রাজধানী জুড়ে 14 দলের মানববন্ধন। দেশ বিরোধী ষড়যন্ত্র করলে কেউই টিকবে না, হুঁশিয়ারি নেতাদের। আন্তঃব্যাংক এটিএম লেনদেন কিছুটা স্বাভাবিক হলেও নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন গ্রাহকেরা। তথ্য চুরির কথা স্বীকার করল বাংলাদেশ ব্যাংক। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ। মানসিকভাবে দুজনই বিপর্যস্ত, জানালেন চিকিৎসক। এবং দেশের বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুলেই শেখানো হয় না মাতৃভাষা বাংলা। নজরদারির অভাবকেই দুষছেন শিক্ষাবিদরা। নীতিমালা করার চেষ্টা চলছে, জানালেন মন্ত্রী। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।